নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। বন্ধু বান্ধব পার্টি নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে, কার সঙ্গে দিল্লি সফরে দেখা করলেন, উত্তর এড়ালেন দিলীপ। এটা অত্যন্ত দুঃখজনক। কোন রাষ্ট্র অন্যায়কারীদের সহায়তা করতে পারে না, চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করে ভৎসনার মুখে কমিশন এবং রাজ্য। ববি হাকিম এবং তোলাবাজ ভাইপোর ঘনিষ্ঠ অধ্যাপক সেলিম বক্স মণ্ডলকে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। ভিজিটিং কার্ডে রেলের প্যানেলের রিক্রুটার হিসাবে পরিচয়, অর্জুনের অভিযোগ ওড়ালেন টিএমসিপি নেতা। সন্ধ্যার মুখে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আরামবাগে, আর বাড়ি ফেরা হলো না সাহিল সুদীপদের, রক্তে মাখামাখি বাইক। হাতে অন্যরকম পতাকা, বিহারে ভোটের হাওয়া ঘোরাচ্ছেন লালুর ত্যায্য পুত্র তেজ। গভীর রাতে ব্যান্ডেল স্টেশনের সামনে হকার উচ্ছেদ, রুটির সম্বল হারিয়ে বিপাকে ব্যবসায়ীরা। কৃষক বন্ধু টাকা কবে অ্যাকাউন্টে দেবে, জানালো কৃষি দপ্তর। ৭৫ বছরের অবসর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এক বছর আগেই স্পষ্ট হয়েছিল বিজেপির অবস্থান। এবার আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং বিনোদ তাওড়ে ছাড়া আর কোনো উল্লেখযোগ্য নেতার সঙ্গে দেখা হলো না দিলীপ ঘোষের। শনিবার সকালে কলকাতায় ফিরেছেন তিনি। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশন চলাকালীন ফের আসতে পারেন দিল্লিতে। 3 দিন দিল্লি সফরের পর নির্দিষ্টভাবে কার সঙ্গে দেখা হলো, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অত্যন্ত সচেতনতার সাথে এড়িয়ে গেলেন তিনি। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের সঙ্গে দেখা করেন বাংলার সদ্য নির্বাচিত বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্র মারফত জানা যাচ্ছে, শ্রমিকের কাছে দিলীপ ঘোষ সম্পর্কে জানতে চান বনশল। তিনি দিল্লিতে কি করছেন, তার ভূমিকা তা জানতে চান বনশল। দিল্লি সফরের শেষ দিনে শুক্রবার সকালে দিল্লির সি.আর. পার্কের কালীবাড়িতে সস্ত্রীক পুজো দেন দিলীপ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, বাংলার পরিবর্তন, উন্নতি, শান্তির জন্য প্রার্থনা করেছেন তিনি। নিজের জন্য কি চাইলেন, সেই প্রশ্নে দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগিয়ে যেতে পারি। বুধবার দিল্লি থেকে দিলীপ জানিয়েছিলেন, দলের বৈঠকে নাকি তার চেয়ার দেওয়া হতো না। তাকে দল থেকে সরানোর জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছেন। গত কয়েক মাসে দলের সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে দলের অন্দরে সমালোচিত হতে হয়েছে তাকে। দলের নতুন সভাপতি নির্বাচনের পরও মঞ্চে দেখা যায়নি তাকে। পরে অবশ্য শ্রমিকের সঙ্গে দেখা করেছেন তিনি। এদিন দলের ঐক্যের প্রশ্নে দিলীপ বলেন, দল শক্তিশালী হচ্ছে, পুরনো কর্মীরাও সক্রিয় হচ্ছেন। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে আরও দেখতে পাবেন। 26 নির্বাচনে শ্রমিকের জামানায় দিলীপ আবার পুরনো ফর্মে ফিরেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। ধোপে টেকেনি কমিশনের যুক্তি, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা সুযোগ পাবেন না। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শুনানির সময়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য কমিশনকে। এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, এটা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকারি চাকরিতে কোনো প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। বিচারপতি পর্যবেক্ষণ, যদি কেউ প্রতারণার মাধ্যমে কোনো চাকরি পান, তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে এবং তার বেআইনি এবং অবৈধ আচরণের কারণে তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য শুরু হওয়া নির্বাচন প্রক্রিয়াকে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, চিহ্নিত অযোগ্যদের পক্ষে কমিশন এবং রাজ্যের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। চিহ্নিত অযোগ্যরা সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভালোভাবে জেনেও কমিশন রাজ্যে তাদের যুক্তি সমর্থন করা উচিত হয়নি। এই মামলায় ডিভিশন বেঞ্চের তাৎপর্যপূর্ণ মন্তব্য, কোনো রাষ্ট্র অন্যায়কারীদের সহায়তা করতে পারে না, সেটি ভুল বার্তা বহন করে। এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কোনোভাবেই চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক পদে অধ্যাপক সেলিম বক্স মণ্ডলকে নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেলিম বক্স মণ্ডলকে ববি হাকিম এবং তোলাবাজ ভাইপোর ঘনিষ্ঠ বলে দাবি করে সন্দেহ প্রকাশ করেন যে তার নিয়োগের মাধ্যমে তোষণের রাজনীতি করে কিছু বিশেষ জনগোষ্ঠীর ব্যক্তিদের শিক্ষাকর্মী হিসাবে নিয়োগের রাস্তা প্রশস্ত করা হচ্ছে। প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, আবার একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম বক্স মণ্ডলকে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের কন্ট্রোলার অফ এক্সামিনেশন হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি ববি হাকিম এবং তোলাবাজ ভাইপোর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এবং নিয়োগের মাধ্যমে কলেজগুলোতে নিয়োগ চক্রান্ত সংক্রান্ত পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব তাদের হাতে চলে যাচ্ছে। তার কথায় এই পদে তার নিয়োগ শুধুমাত্র তার প্রভাব বাড়ানোর জন্য নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পক্ষপাতিত্বের পথ খোলার একটি চক্রান্ত। এই নিয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা লিখেছেন, এইভাবে একতরফা নিয়োগের চক্রান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। আমার শিক্ষা ব্যবস্থা স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া উচিত, নয়তো ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য অন্ধকার হয়ে যাবে। রেলের রিক্রুটমেন্টে প্যানেলের রিক্রুটার হিসাবে পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিলি করার অভিযোগ তৃণমূলের এক ছাত্র নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রনেতার নাম শুভরঞ্জন সিং। তৃণমূলের এই ছাত্রনেতার বিরুদ্ধে রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলেন, কত বড় স্পর্ধা যে নিজের ভিজিটিং কার্ডে লিখেছেন রেলের রিক্রুটার। এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছেছে আর কতজন এই প্রতারকের পাল্লায় পড়েছে তা এখনো পর্যন্ত জানা নেই। টাকা নেওয়ার অভিযোগ এখনো কারোর কাছ থেকে পাইনি, তবে পুলিশ ছাড়া এসব হয় না। পুলিশই তো নিরাপত্তা দিচ্ছে। তৃণমূলের নেতারাও এর সঙ্গে জড়িত রয়েছে। শুভরঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল মানেই তোলাবাজি, আর সেই তোলাবাজি করতেই এই ভুয়ো নথি ছাপিয়ে সর্বত্র ছড়াচ্ছে শুভরঞ্জন সিং। রেলের চাকরি দেওয়ার নামে টাকা তুলছে, শাসক দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ সবকিছু দেখেও দর্শকের ভূমিকা পালন করছে। তবে আমি ওর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর আগে জানুয়ারিতে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। উনি অনেক কথা বলবেন, রেলমন্ত্রীকে চিঠি পাঠান না, তাকে তো প্রমাণ করতে হবে। টিএমসিপি এই নেতা বলেন, রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে এইসব অভিযোগ তুলছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি নেতা। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আরামবাগে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই বাইক চালকের, আহত আরও একজন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীপুর এলাকায়। মৃতদের নাম ছিল সাহিল শেখ এবং সুদীপ পাত্র। সাহিলের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গায়। স্থানীয় সূত্রে খবর, সুদীপ হায়দ্রাবাদে একটি কোম্পানিতে কাজ করতেন। বেশ কয়েক মাস আগে বাড়ি এসেছিলেন। অন্যদিকে সাহিল বাইরে কাজ করতেন। বকরি ঈদে বাড়ি এসেছিলেন। কয়েকদিন আগেই তার আত্মীয়র বাড়ি আরামবাগের ঘিয়া এলাকায় এসেছিল। অন্যদিকে শেখ সাহিল তার বন্ধুকে বাইকে চাপিয়ে মুথাডাঙ্গা থেকে বর্ধমান প্রধান সড়কে যাচ্ছিল, কিন্তু কে জানতো এই পথেই তাদের জন্য অপেক্ষা করে আছে বড় বিপদ, আর ফেরা হবে না বাড়ি। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাহিল যে অভিমুখে আসছিলেন, সুদীপ তার বিপরীত দিকে আসছিলেন। এরই মধ্যে লরিকে সাইড দিতে গিয়ে ষষ্ঠীপুর এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন মোট 3 জন। স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিল এবং সুদীপকে মৃত বলে ঘোষণা করা হয়। পারিবারিক বিবাদে যে রাজনৈতিক বিবাদে পরিণত হওয়ার ক্ষমতা রাখে, সেই দৃষ্টান্ত নতুন নয়। সম্প্রতি প্রেম দ্বন্দ্বে ত্যায্য পুত্র হয়েছেন তেজ প্রতাপ। তারপরই বাবা লালুর দলের পতাকা নয়, বরং নিজের ছবি দেওয়া একটি পতাকা তৈরি করে সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল বের করলেন তিনি। সবুজ সাদা রঙের পতাকা। মিছিলের পর বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর কেন্দ্রের বিধায়ক তেজ প্রতাপ বলেন, মানুষের জোরেই আমি বেঁচে রয়েছি, যা মানুষ চায় তাই করব। উল্লেখ্য, মাস কতক আগে একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের মুখে পড়েন বিহারের আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদব। নিজের সমাজ মাধ্যমে অনুষ্কা যাদব নামে এক মহিলার ছবি পোস্ট করে নিজের 12 বছরের প্রেমের কথা বলেন তিনি। তারপরেই শোরগোল পড়ে যায় বিহার রাজনীতিতে, কারণ এই তেজ প্রতাপের দাম্পত্য জীবন নিয়ে অনেক বিতর্ক। সেই তেজ প্রতাপই ছবি পোস্ট করেছেন অন্য মহিলার। এরপরেই তড়িঘড়ি আসরে নামেন লালু প্রসাদ যাদব। ছেলেকে দায়িত্ব জ্ঞানহীন এবং পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে ত্যায্যপুত্র করেন তিনি। 6 বছরের জন্য বহিষ্কার করা হয় দল থেকেও। আন্দোলনের পরেও বাঁচানো গেল না ব্যান্ডেল স্টেশনের সামনের দোকানগুলি। শুক্রবার গভীর রাতে বুলডোজার নামিয়ে রেলের তরফে ভেঙে ফেলা হয় সমস্ত দোকান। হকারদের মালপত্র সরিয়ে নিতে বলেছিল রেল। তারপরেও রাত্রে অভিযান চালানো হয়। সেই জন্য রেলের জায়গায় থাকা দোকানদার উঠে যাওয়ার জন্য নোটিশ দেয় রেল। তা নিয়ে শুরু হয় আন্দোলন। রেলের এলাকায় বসবাসকারী বাসিন্দা এবং দোকানদাররা পুনর্বাসনের দাবি তোলেন। তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গত 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচি করা হয়, ডেপুটেশন দেওয়া হয়, কিন্তু কিছুই কাজে এলো না। শুক্রবার রাত্রে ভেঙে ফেলা হলো দোকানগুলি। বেশ কয়েকদিন আগেই রেলের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয় 10 তারিখের মধ্যে রেলের জায়গা খালি করে দিতে হবে। অনেক খালি করে দেন, কিন্তু রেল তাদের কথা শুনবে সেই আশায় অনেক দোকান রেখে দেন, কিন্তু তা হয়নি। রুটি রুজির একমাত্র সম্বল হারিয়ে ভেঙে পড়েছেন হকাররা। প্রায় 60 বছর ধরে স্টেশনের সামনে হোটেল চালানো ব্যবসায়ী অপূর্বা মাইতি বলেন, বাবা ঠাকুরদার সময় থেকে আমাদের দোকান রাতে সব গুঁড়িয়ে দিল। এই দোকানের উপর নির্ভর করেই সংসার চলতো, এখন কি করব তাই ভাবছি। আরেক ব্যবসায়ী বলেন, সব শেষ হয়ে গেল।
কথা বলার মতো অবস্থায় নেই। সংসার চলবে কি করে, খাবো কি জানি না। পশ্চিমবঙ্গে বহু কৃষকের কাছে এখন একটাই ভরসার নাম হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটা শুধু টাকা পাওয়ার ব্যাপার নয়, বরং একরকম মানসিক শান্তিরও উৎস। কারণ চাষের সময় হাতে একটু টাকা থাকলে কাজে সুবিধা হয়, আর দুর্ঘটনা ঘটলে পরিবারটাও কিছুটা স্বস্তি পায়। সরকার এই প্রকল্প শুরু করেছিল যাতে রাজ্যের ছোট বড় সব ধরনের কৃষক কিছুটা আর্থিক সুরক্ষা পান। খরিফ এবং রবি দুই মৌসুমেই কৃষকদের হাতে সরাসরি কিছু টাকা তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকে, তার মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই টাকা কোনো লোন নয়, ফেরত দিতে হয় না, একেবারে অনুদান হিসাবেই দেওয়া হয়। যারা নতুনভাবে আবেদন করতে চান তাদের খুব বেশি কিছু করতে হবে না। নিজের এলাকায় কৃষি অফিসে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে ফর্ম জমা করলেই হবে। লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজ ফটো। ফর্ম জমা দেওয়ার পর তথ্যগুলো যাচাই করা হয়। যাচাই শেষ হলে টাকা সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। জমির পরিমাণ অনুযায়ী সরকার কৃষকদের বছরে 4,000 থেকে 10,000 পর্যন্ত টাকা দেয়। এই টাকা দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম কিস্তি খরিফ চাষের আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি রবি চাষের আগে অক্টোবর মার্চ। যাদের জমি 1 একরের কম তারা বছরে পান 4,000 টাকা। 1 একর বা তার বেশি জমি থাকলে পাওয়া যায় সর্বোচ্চ 10,000 টাকা। সংঘপ্রধান মোহন ভগবত সম্প্রতি প্রয়াত চিন্তাবিদ মোরোপান্ত পিংলের একটি গল্প শোনার পর থেকে বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে 75 বছর বয়সে অবসর নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ভগবত বলেছিলেন যে মোরোপান্ত পিংলে যখন 75 বছর বয়স হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে 75 বছর বয়সে শাল দেওয়ার অর্থ হলো আপনার বয়স হয়েছে। এই প্রশ্নের জবাবে দলের জ্যেষ্ঠ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় 1 বছর আগেই দিয়েছিলেন। তখন ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা একই ধরনের প্রশ্ন তুলছিলেন। একটি অনুষ্ঠানে অমিত শাহ মঞ্চ থেকে বলেছিলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের দিয়ে বলতে চাই যে মোদিজি 75 বছরের বয়সী হয়ে গেলে আপনাদের আনন্দিত হওয়ার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোথাও লেখা নেই 75 বছর পর দলের নেতা অবসর নেবেন। শাহ এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছিলেন যে মোদিজি তার মেয়াদ পূর্ণ করবেন। তবে বিজেপিতে 75 বছর বয়সে অবসরের কথাটি কেন এত বছর ধরে চলে আসছে? এর কারণ হলো, যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন তখন লালকৃষ্ণ আদবানির হতাশার খবর প্রকাশ্যে আসে। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 75 বছর বয়সের বেশি বয়সী নেতাদের তার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি। দলের জ্যেষ্ঠ নেতাদের মার্গদর্শক মণ্ডলে রাখা হয়েছিল। এরপর থেকেই এটি একটি অলিখিত নিয়মের মতো প্রচলিত রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।